আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজকে ভেক্টর লেকচার নাম্বার 7 পড়ব এবং 7 নম্বর লেকচারটা আমরা শুরু করব অ্যাকচুয়ালি লেকচার নাম্বার 6 এর যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কটা দিয়ে। তাহলে চলেন একটু হোমওয়ার্কের প্রশ্ন দুইটা পড়ি এবং লেকচার 6 এর যে কনসেপ্ট সেই কনসেপ্ট দিয়ে আমরা এই হোমওয়ার্ক দুটাকে সলভ করব। প্রথম হোমওয়ার্কটা আছে কি দেখেন একটু। এটা একটা 30 একক মানের ভেক্টর। তাহলে এই ভেক্টরের ৬০ ডিগ্রি ও ৪৫ ডিগ্রি কোণে দুইটি উপাংশের মান নির্ণয় করতে বলা হয়েছে। সো এই যে প্রশ্ন ১ নম্বর যে হোমওয়ার্কটা এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি লেকচার ৬ যদি আমাদের মাথায় নাও থাকে তাও ইনশাল্লাহ করতে পারবো। সেটাই আমরা স্টেপ ওয়াইজ তাহলে আগে দেখব। আগে ১ নম্বর কোশ্চেন নিয়ে শুরু করি, তারপর ইনশাল্লাহ আমরা ২ নম্বর কোশ্চেন নিয়ে যাব। তাহলে শুরু করা যাক ১ নাম্বার কোশ্চেন দিয়ে। ২ নাম্বার কোশ্চেনটা আমরা আপাতত ডিলিট করি। এখানে আমরা ১ নাম্বার কোশ্চেনের সলভ করব। দেখেন কোশ্চেনটায় কি বলা হয়েছে, যে কোনো একটা ভেক্টর দেওয়া আছে 30 একক মানের। এই ভেক্টরের ৬০ ডিগ্রি এবং ৪৫ ডিগ্রি কোণে দুইটা উপাংশের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব, আমরা একটু চিত্রটা আঁকি। চিত্র আঁকলে দেখবেন অনেক কিছু ইনশাল্লাহ সহজ লাগবে। সো আমি একটা 30 একক মানের ভেক্টর আঁকি এখানে। এটা 30 একক মানের ভেক্টর। এর সঙ্গে কয়টা উপাংশ আছে? দুইটা উপাংশ। একটা কত? ৬০ ডিগ্রি কোণে, আরেকটা ৪৫ ডিগ্রি কোণে। তাহলে এই 30 একক মানের সঙ্গে আমার ৬০ ডিগ্রি কোণে একটা উপাংশ থাকবে। তাহলে এখানে ধরেন 60 ডিগ্রি তৈরি করে এইভাবে একটা ৬০ ডিগ্রি আঁকি। এই কোণটা হচ্ছে ৬০ ডিগ্রি। আর এইটার সঙ্গে আরো ৪৫ ডিগ্রি তৈরি করে এরকম একটা, ধরেন এখানে ৪৫ ডিগ্রি তৈরি করছে। তাহলে খেয়াল করেন আমাদের যেটা করতে হবে, ৬০ ডিগ্রি কোণে একটা উপাংশ, ৪৫ ডিগ্রি কোণে আর একটা উপাংশের মান নির্ণয় করতে হবে। সো আমার কিন্তু ভেক্টরটা জানা আছে এবং এই ভেক্টরটার পাশাপাশি ভেক্টরটার সঙ্গে কত কোণে উপাংশ দুইটা দেওয়া আছে সেটা আমাদের এখানে দেওয়া। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপাংশ দুইটার মান বের করতে হবে। তাহলে ভেক্টরের উপাংশ দুইটার মান বের করার জন্য প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ত্রিভুজ সূত্রটা মাথায় রাখতে হয়। সো আমরা অ্যাকচুয়ালি এখানে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করেই উপাংশ দুইটা নির্ণয় করব। খেয়াল করেন এই যে লাইনটা টানলাম না, এই লাইনের প্যারালাল এখানে একটা লাইন টানবো আমরা। কেন? কারণ প্যারালাল দুইটা ভেক্টর সবসময় যদি মান সমান হয় তারা একই ভেক্টর হয়। আবার বলছি দেখেন উপাংশ দুইটা একটা ৬০ ডিগ্রি কোণে এদিকে কাজ করছে, একটা 45 ডিগ্রি কোণে এই দিকে কাজ করতেছে। এখন এই দুইটা উপাংশের মান বের করতে হবে। আমি মূল ভেক্টরের মান জানি 30। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি এইখানে প্যারালাল একটা লাইন আঁকি। তাহলে খেয়াল করেন এইখানে এই ভেক্টরটা যদি পি ভেক্টর হয়ে থাকে, এখানে এই ভেক্টরটা যদি কিউ ভেক্টর হয়ে থাকে, তাহলে পি আর কিউ যোগ করে আমরা আর ভেক্টরটা পাবো। এই পি আর কিউ ভেক্টর যোগ করে কি পাবো? আর ভেক্টর পাবো। তাহলে এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এই ত্রিভুজটা থেকে পি আর কিউ এর মান আমরা বের করব কিভাবে? সাইন সূত্রটা ব্যবহার করে। তাহলে চলেন সাইন সূত্রটা একটু রিমাইন্ডার দিই আমি আপনাদেরকে, যে ত্রিভুজের সাইন সূত্রটা কি। সাইন সূত্রটা হচ্ছে যে কোনো একটা বাহু ও বিপরীত কোণের যে সাইনের অনুপাত সেটা ধ্রুব থাকে। তাহলে সাইন সূত্র, ত্রিভুজের যে কোনো বাহু ও বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি কোথাও, ধরেন এটা এ বি সি একটা ত্রিভুজ, তাহলে সবসময় মাথায় রাখবেন ত্রিভুজের যেটা শীর্ষ তার বিপরীত বাহুটাকে স্মল লেটার দিয়ে প্রকাশ করা হয়। এ শীর্ষের বিপরীত বাহু স্মল এ, স্মল এ। বি শীর্ষের বিপরীত বাহু স্মল বি। সি শীর্ষের বিপরীত বাহু স্মল সি। তাহলে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সাইন সি।
এই হচ্ছে সাইন সূত্র। এখন এই সূত্রটা ব্যবহার করে আমরা উপাংশটা নির্ণয় করব কোথায়? এই যে এই ডায়াগ্রামটায় আমরা উপাংশ নির্ণয় করব সাইন সূত্রটা ব্যবহার করে। তাহলে দেখেন এইটা 60 ডিগ্রি কোণ, খুবই ভালো কথা। এখন এই বাহু আর এই বাহু কিন্তু প্যারালাল, যদিও চিত্রে দেখে প্যারালাল বলে মনে হচ্ছে না, কারণ এই বাহুটা একটু বাঁকা হয়ে গেছে। এটাকে একটু সোজা করে দিই যাতে প্যারালাল বোঝা যায়। সো এই যে দেখেন এই বাহুটা আর এই বাহুটা প্যারালাল, এবং এই আর ভেক্টরটা তাদের ছেদক, তাহলে এটা 45 ডিগ্রি কোণ হলে এই পাশের এটাও 45 ডিগ্রি কোণ হবে। কেন? কারণ এরা একান্তর কোণ, এই 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হবে। এখন তাহলে ভিতরের এই কোণটা কত? ভিতরের এই যে কোণটা আছে এই কোণটার মান কত হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 60 আর 45 মিলে 105 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা কত হবে? 180 মাইনাস 105 মানে হচ্ছে এটা 75 ডিগ্রি হবে। আবার রিপিট করছি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এইটা 60 ডিগ্রি আছে, এটা 45 ডিগ্রি আছে, 60 আর 45 মিলে কত হয়ে গেছে? 105। 180 থেকে 105 বাদ দিলে থাকে এখানে 75 ডিগ্রি। এখন দেখেন ম্যাথ শেষ। এই যে রেখাটা, এটা পি ভেক্টরকে সূচিত করে। তাহলে পি ভেক্টরের বিপরীত কোণ কত? 45 ডিগ্রি। তাহলে পি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু কিউ। এই যে রেখাটা, এই রেখাটা কিউকে সূচিত করে। কিউ এর বিপরীত কোণ কত? 60 ডিগ্রি। তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। আর এই সাদা রেখাটা তো হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টরের মান কত? 30। তাহলে ডিরেক্ট 30 লেখা যায়। তাহলে 30-এর উল্টা পাশের কোণটা কত? 75 ডিগ্রি। তাহলে 30 ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। তাহলে এখন এইখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল পি আর কিউ এর মান নির্ণয় করা। সো তাহলে আমরা এখানে পি আর কিউ এর মানটা নির্ণয় করে ফেলবো, এখানেই করে ফেলি আমরা। চিত্রটাকে তুলে ফেলি, উপরের দিকে স্পেস বের হয়ে গেল। সো আমরা এখান থেকে পি কিউ আর, এখানে পি আর কিউকে প্রকাশ করব কার মাধ্যমে? এই 30 আর সাইন 75 ডিগ্রির মাধ্যমে। তাহলে এখান থেকে দেখেন, আমরা শুরুতে যদি পি এর মান বের করতে যাই, পি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি, দ্যাট উইল বি ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি, বা পি ইকুয়ালস টু 30 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। তাহলে পি এর মান কত হয় সেটা আমরা একটু দেখি। 30 ইন্টু সাইন 45 ডিগ্রি, 30 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 75, এটা আসবে 21.96। আর কিউ ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। তাহলে এখান থেকে কিউ এর যে মানটা আসবে 30 ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। তাহলে 30 ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75, এখান থেকে আসবে 26.89। তাহলে এই যে দেখেন, আমরা তাহলে যে কোনো ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করতে পারবো শুধুমাত্র কি সূত্র দিয়ে? ত্রিভুজের সাইন সূত্র দিয়ে। এটা ছিল আমাদের প্রথম হোমওয়ার্কটা। এখন আমরা দ্বিতীয় হোমওয়ার্কটায় যাব। চলেন আমরা দ্বিতীয় হোমওয়ার্কটা করব। দ্বিতীয় হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে লম্বাংশ সূত্র দিয়ে। সো লম্বাংশ সূত্র দিয়ে দ্বিতীয় হোমওয়ার্কটা আমাদের করতে হবে। তাহলে 2 নাম্বারের কোশ্চেনটা আমরা রেখে দিই, 1 নাম্বারটা ডিলিট করি। সো 2 নাম্বার কোশ্চেনটা আমরা পড়ি। দেখেন কি বলছে, 20 একক মানের একটা ভেক্টর আছে। সো কোশ্চেনটাকে আমি নিয়ে আসি আগে। আমাদের এই কোশ্চেনটাকে আমরা যদি নিয়ে আসি, দেখেন 20 একক মানের একটা ভেক্টরের একটি লম্বাংশ 9 একক মানের হলে অপর লম্বাংশের মান কত? মানে 20 একক মানের একটা ভেক্টর আছে, এই ভেক্টরের একটা লম্বাংশ কত একক মানের? 9 একক মানের। তাহলে অপর যে লম্বাংশটা আছে সেইটা কত একক মানের হবে সেটা জিজ্ঞেস করা হলো। সো আমরা তাহলে এই ম্যাথটা কিভাবে করব? দেখেন, আমাদের কিন্তু দুটো হোমওয়ার্ক ছিল। একদম শুরু থেকেই কটা হোমওয়ার্ক ছিল? দুটো। তাহলে এই দুটো হোমওয়ার্কের আমরা এখন তাহলে 2 নাম্বার হোমওয়ার্কটা করছি। তাহলে চলেন এই 2 নাম্বার হোমওয়ার্কটা যখন আমরা করতে যাব, যে আমার একটা লম্বাংশ দেওয়া আছে, অপর লম্বাংশটা কত হবে সেটা বের করতে বলা হয়েছে, সেটা আমরা এখন কিভাবে বের করব সেটা শিখব। ওকে,
এখন দেখেন আমাদের এখানে যে একটা লম্বাংশ কয় একক মানের, 9 একক মানের, তাহলে অপর লম্বাংশ কত একক মানের? লম্বাংশ মানে কি, যে দুইটো উপাংশ পরস্পর 90 ডিগ্রিতে আছে, তার মানে 20 একক মানের ভেক্টরের সঙ্গে একজন 9 একক মানের আছে। 9 এর সঙ্গে অপর লম্বাংশ কিভাবে আছে, 90 ডিগ্রিতে আছে। আমি একটু ডায়াগ্রাম আঁকি, বুঝতে পারবেন। লম্বাংশের কনসেপ্ট হচ্ছে এরকম, একটা ভেক্টর যদি হয় এখানে আর, তাহলে আর ভেক্টরকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যদি দুইটা উপাংশে ভাগ করি, ধরেন এক্স একক বরাবর একটা উপাংশ নিলাম, ওয়াই অক্ষ বরাবর আরেকটা উপাংশ নিলাম, তাহলে এই যে উপাংশদ্বয় আছে এই উপাংশদ্বয় পরস্পর লম্বভাবে আছে। তাহলে যে দুইটা উপাংশ পরস্পর লম্বভাবে থাকে তাদেরকে বলা হয় লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে আমাদের এখানে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে সেটাকে আমরা যদি বলি এক্স, ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা আছে সেটাকে আমরা যদি বলি ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই একজন আরেকজনের উপরে কিভাবে আছে, লম্বভাবে আছে। এক্স এবং ওয়াই পরস্পর লম্ব। তাহলে এক্স এবং ওয়াই যদি পরস্পর লম্ব হয়ে থাকে, দেখেন এক্সটা ধরেন এই আর এর সঙ্গে থিটা কোণে আছে, তাহলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, অথবা এক্স বাই আর। এক্সটা কি এখানে ভূমি, ভূমি বাই অতিভুজ, এক্স বাই আর ইকুয়ালস টু কি কস থিটা। তাহলে আমরা পাবো এক্স ইকুয়ালস টু আর কস থিটা, অ্যান্ড ওয়াই বাই আর ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। সো এক্স ইকুয়ালস টু আর কস থিটা পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা পাচ্ছি। এখন খেয়াল করেন, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করি আমরা, তাহলে কিন্তু এখানে কি পাবো, আর স্কোয়ার পাবো আমরা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে কি পাবো, আর স্কোয়ার পাবো। এখন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের একটা লম্বাংশ কত মানের, 9 একক মানের। অপর লম্বাংশের মান কত, ধরেন কথার কথা এক্স ইকুয়ালস টু 9 দেওয়া আছে, আর দেওয়া আছে 20। তাহলে আমাদের ওয়াই সমান কত সেটা বের করতে হবে। খুব সিম্পল, লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে তারাই যারা একটা আরেকটার সঙ্গে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে থাকে। তাহলে যদি একটা লম্বাংশ হয় 9 একক মানের, অপর লম্বাংশের মান কত জানতে চাওয়া হয়েছে, সুতরাং একটা 9 একক, এক্স এর ভ্যালু 9, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এইখানে যে সূত্রটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এটাকে ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? সোজা জিনিস তো। সুতরাং আমরা তাহলে দেখব 9 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 20 স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট ওভার 400 - 81, তাহলে রুট ওভার 319। ওয়াই হচ্ছে তাহলে কত হয়, রুট ওভার 319 করে ফেলি আমরা, ওয়াই হচ্ছে রুট ওভার 319, 17.86। তাহলে একটা লম্বাংশের মান যদি 9 একক হয়ে থাকে, অপর যে লম্বাংশটা আছে সেই লম্বাংশের মান আমরা কত পাচ্ছি, 17.86 একক পাচ্ছি। ওকে, খুবই ভালো কথা। এখন দেখেন এইখানে কিন্তু কোশ্চেনের আর একটা অংশ আছে। সো কোশ্চেনের আর একটা অংশ আমরা একটু পড়ি, কি বলছে, লম্বাংশ দুইটি ভেক্টরটির সাথে কত কোণে আছে তাও নির্ণয় করো। মানে 9 একক মানের যে লম্বাংশ এবং 17.86 একক মানের যে লম্বাংশ, তারা ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখন দেখি যে দুটো লম্বাংশ, একটা 9 একক মানের, একটা 9 একক মানের, আর একটা 17.86 একক মানের। তাহলে আমরা ভেক্টরটার দুটো লম্বাংশ পেয়েছি। এই লম্বাংশ দুটো অরিজিনাল যে ভেক্টরটা আছে সেই অরিজিনাল ভেক্টর আর এর সঙ্গে কত কোণে আছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা কোণ বের করলেই হয়ে যাবে। কেন, একটা কোণ যদি বের করি তখন কিন্তু আমরা আর একটা কোণ অবলীলায় পেয়ে যাব। কিভাবে অবলীলায় পাবো, একটা কোণ যদি থিটা হয় আর একটা কোণ কত হবে, 90 মাইনাস থিটা হবে। তাহলে আমার একটা কোণ ধরে নিলাম থিটা, যে 9 একক মানের ভেক্টরটা আর এর সঙ্গে থিটা কোণে আছে। এখন 9 একক মানের ভেক্টরটা আর এর সঙ্গে থিটা কোণে যদি থাকে, আর এর মানটা কত, 20। এবার 9টাকে এখানে বেস বা ভূমি না, তাহলে ভূমি 9/20, ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কস থিটা। তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 9/20। তাহলে থিটার যে মানটা আসে সেটা কত সেটা আমরা দেখি।
9/20 যদি করি এটা আসে 63.25 ডিগ্রি। তাহলে 9 একক মানের ভেক্টরটা বা উপাংশটা যদি 63.25 ডিগ্রি কোণে থাকে, সেক্ষেত্রে অপর উপাংশর উৎপন্ন কোণ 90 ডিগ্রি মাইনাস 63.25 ডিগ্রি। 90 ডিগ্রি থেকেই 63.25কে বাদ দিতে হবে, তাহলে 90 মাইনাস 63.25 যদি করি 26.75 ডিগ্রি হবে। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু লম্বাংশ শিখে গেছি, তারপর যে কোনো কোণে কি নির্ণয় করছি, উপাংশ নির্ণয় করতে শিখে গেছি। এই ছিল আমাদের লম্বাংশ এবং উপাংশ এই দুইটার একেবারে বিস্তারিত আলোচনা। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি লম্বাংশ উপাংশ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা উপাংশে ভাগ করতে শিখছি, এইবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে লব্ধি নির্ণয়ে যাব। এবং লব্ধি নির্ণয় করা মানে কি, দুইটা ভেক্টরের যোগফল নির্ণয় করা। সো আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা লব্ধি ভেক্টর নির্ণয়ের সামান্তরিক সূত্রটা আমরা আজকে শিখব। বাট আমি সূত্রটা পড়ানোর আগে আপনাদেরকে সূত্রটা আগে দেখায় নিব। সো আমি আগেই সূত্রটা পড়াবো না, আগে সূত্রটা আপনাদেরকে আমি দেখাই, দেখালে জিনিসটা বেশ সহজ লাগবে। সো আগে আমি ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কথাটা বলবো না, আগে আপনাদেরকে আমি একটা সূত্র সরাসরি দেখাই, আপনারা দেখেন, দেখার পর ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, চলেন আমি আগে একটা গ্রিড আঁকবো এখানে। সো একটা গ্রিড আঁকি। গ্রিড মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেই, এটা একটা অক্ষ ওয়াই অক্ষ, আর এদিকে একটা অক্ষ এক্স অক্ষ আছে। নিলাম, নেওয়ার পরে এখানে আমি কিছু গ্রিডের অংশ আঁকি। সো ধরেন এক্স অক্ষ বরাবর লাইন টানি কিছু, একটা লাইন, দুটো লাইন, তারপর আরেকটা লাইন টানবো, তিনটে লাইন, এরপর আরেকটা লাইন টানবো, চারটা লাইন, এরপর একটা লাইন টানি, পাঁচটা লাইন, আরেকটা লাইন টানি, ছয়টা লাইন। তাহলে গ্রিডে আমি এক্স অক্ষ বরাবর 6টা লাইন টানলাম। এবার ওয়াই অক্ষ বরাবরও কিছু লাইন, সরি এটাগুলো আঁকলাম ওয়াই অক্ষ বরাবর, এবার এক্স অক্ষের প্যারালাল করে কিছু লাইন টেনে দিই। সো আমি কিছু লাইন টেনে একটা গ্রিড আঁকলাম। এই গ্রিডে এখন আমি দুটো ভেক্টর লিখব। কয়টা ভেক্টর? দুটো ভেক্টর। তাহলে একটা ভেক্টর ধরেন আমি লিখি এ ভেক্টর ইকুয়ালস টু, এ একটা ভেক্টর লেখা যায় ধরেন 3i প্লাস জে লিখব, 3i প্লাস জে, একটা এ ভেক্টর 3i প্লাস জে। ঠিক আছে, আরেকটা ভেক্টর বি লিখি। বি ভেক্টরটাকে নীল কালি দিয়ে লিখব, কারণ ওইভাবে আঁকবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। বি ভেক্টরটাকে লিখি, এটাকে লিখি i প্লাস 4j দিয়ে। মনোযোগ দিয়ে দেখবেন, এ একটা ভেক্টর লিখলাম 3i প্লাস জে দিয়ে, বি একটা ভেক্টর লিখলাম i প্লাস 4j দিয়ে। তাহলে ভেক্টর দুইটাকে আমি এই গ্রিডে আঁকি। সো এইটা হচ্ছে আমার অরিজিন বা মূল বিন্দু, এটা 0। এইদিকে এক্স অ্যাক্সিস, তার মানে এগুলো প্রত্যেকটা কি, এটা হচ্ছে i, এটা 2i, এটা 3i, এটা 4i, এটা 5i, এটা 6i। আর উপরের দিকে এটা কি, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে জে, 2j, 3j, 4j, 5j, 6j। এখন দেখেন আমি গ্রিডে জিনিসগুলো বসিয়ে ফেলছি। এইবার দেখেন এ ভেক্টরটা কত, 3i প্লাস জে, 3i প্লাস জে, তাহলে এক্স অক্ষে 3 একক আসবো, 3, 1 2 3, 3i প্লাস জে কি এখানে আসছে না? তাহলে আমি প্রথমে এই এ ভেক্টরটা যেটা লাল রঙে আছে, এই ভেক্টরটা 3i প্লাস জে এই পর্যন্ত হবে অরিজিন ও থেকে। তাহলে ও থেকে আমি এই পর্যন্ত ভেক্টরটা আঁকলাম, এটা এ ভেক্টর। দেখেন লাল রঙে আমি এ ভেক্টর আঁকলাম।
খুবই ভালো কথা, এ ভেক্টর হয়ে গেছে। এবার বি ভেক্টরটিকে আই প্লাস ফোর জে না, তাহলে বি ভেক্টরটা হচ্ছে আই প্লাস ফোর জে। তাহলে প্রথমে আই নেই, এখান থেকে আই এক ঘর নিব, তারপর ফোর জে, 1 2 3 4, আই প্লাস ফোর জে। তাহলে আমরা এই পয়েন্টে আসবো। খেয়াল করেন ভেক্টরটা কিভাবে আঁকতেছে, আই প্লাস ফোর জে। তাহলে এক্স অক্ষে এক একক আসবো আই, তারপর ওয়াই অক্ষে কয় একক যাবো, 4 একক যাবো, আই প্লাস ফোর জে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ওকে, সুন্দর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আমি পেয়ে গেছি। এইবার খেয়াল করেন এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল, যেটা এ আর বি কে যোগ করি, ধরেন আমরা এই দুইটার যোগফল আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা কত, 3 আর 1 4i প্লাস 5j। তাহলে যে যোগফল ভেক্টরটা আর ভেক্টরটা এ প্লাস বি ভেক্টর, সেটা কি হচ্ছে, 4i প্লাস 5j হচ্ছে। তাহলে 4i প্লাস 5j কোথায় আছে সেটা আমরা একটু দেখব। চলেন দেখি, 4i প্লাস 5j। তাহলে 4i 1 2 3 4, 4i প্লাস 5j উপরের দিকে 1 2 3 4 5, তাহলে এই বিন্দুতে এসে পড়বে। তাহলে আমরা রেজাল্টেন্ট ভেক্টরটাকে এইখানে পাচ্ছি 4i প্লাস 5j, এটা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমাদের এখানে যে আর ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টর এইটা। দেখেন এটুকু কিন্তু বুঝতে কারো কোনো কষ্ট হওয়ার কথা না, এটা একদম সুন্দর মতো বোঝা যায় যে হ্যাঁ, গ্রাফ কাগজে বসিয়ে প্লট করলেই হয়ে যাচ্ছে। এইবার আসবে মজাটা, চলেন আমরা এখন এইখানে মজাটা দেখি। দেখেন আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর দেওয়া আছে কত, 3i প্লাস ফোর জে। তাহলে এ ভেক্টরটা নিছি এই লাল রঙে 3i প্লাস ফোর জে, বি ভেক্টরটা আই প্লাস ফোর জে, তাহলে বি ভেক্টরটা আই প্লাস ফোর জে, এই দুইটা নিছি। আর এ আর বি কে যখন যোগ করতেছি, যোগফলটা কত পাইছি, 4i প্লাস 5j পাইছি। তাহলে এখানে যোগফলটা 4i প্লাস 5j নিছি, এটাই কিন্তু আঁকছি। এখন মজাটা দেখবো আমরা কিভাবে, সেটা একটু বুঝিয়ে বলি। ধরেন আমি এইখানে বি ভেক্টরটাকে, মানে এই নীল রঙের ভেক্টরটা কি ভেক্টর, বি ভেক্টর। তাহলে বি ভেক্টরটাকে আমি এখান থেকে একটু কপি করব, বি ভেক্টরটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন বি ভেক্টরটাকে এনে যদি আমি এ ভেক্টরের মাথায়, লাল ভেক্টরের মাথায় বসায় দেই, খেয়াল করেন তো কি হয়, তাকায় দেখেন। এই বি ভেক্টরটাকে আমি এখান থেকে এনে লাল রঙের এ ভেক্টরের মাথায় বসায় দিছি, তাহলে কি যোগফল পাইলাম না? তাহলে এ প্লাস বি ভেক্টর করে আমি যোগফল পাইছি। এইবার খেয়াল করেন, আমি যদি লাল রঙের ভেক্টরটা, এই নিচের লাল রঙের ভেক্টর মানে এ ভেক্টরটাকে কপি করি, কপি করে আমি উপরে এইখানে টেনে বসায় দিলাম, তাহলে দেখেন তো এই যে নীল বি লাল এ, নীল বি লাল এ, বি প্লাস এ করলে যা পাচ্ছি, এ প্লাস বি করলে তো তাই পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি ভেক্টরের যখন যোগ করা হয় এ প্লাস বি আর বি প্লাস এ একই কথা। তাহলে দেখেন তো এখানে একটা মজার জিনিস পেলাম আমরা, এ প্লাস বি করলে যা পাবো, বি প্লাস এ করলে তাই পাবো। তাহলে এখান থেকে প্রথম যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে, দেখেন যোগফলের বেলায় ভেক্টর দুইটাকে স্থান বদল করলে যোগফলের চেঞ্জ হয় না, এটাকে বলা হয় বিনিময় সূত্র। সুতরাং ভেক্টরের যোগ সবসময় কি সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। তাহলে আমরা এখানে বলবো ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে, এটা শিখলাম। আর একটু তাকায় দেখেন, আমি এ ভেক্টর আর বি ভেক্টরকে যখন যোগ করতে যাচ্ছি, তখন কি একটা সামান্তরিক পেয়ে গেছি না? এটা কি হয়েছে সামান্তরিক, কেমনে দেখেন, এটা যদি এ হয় এটাও এ, এটা যদি বি হয় এটাও বি, তাহলে এ আর বি এর যোগফল কি সামান্তরিকের কর্ণ দিয়ে আসছে না? একটু আরেকবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা, মানে এটা বুঝবেন ইনশাল্লাহ। আমি এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করছি, সো ডিলিট করে দিছি। আমার কয়টা ভেক্টর ছিল, দুটো ভেক্টর, একটা হচ্ছে এ লাল রঙের ভেক্টর, আর একটা বি নীল রঙের ভেক্টর। এই লাল এবং নীলের যোগফল বা লব্ধি এ প্লাস বি ভেক্টর 4i প্লাস 5j, আমি যে মানগুলো আছে সেগুলোই জাস্ট বসাইছি, এ আর বি এর যোগফল 4i প্লাস 5j বসাইছি। এখন দেখেন, আমি যদি নীল ভেক্টরটাকে ডুপ্লিকেট করি, কপি করি, প্যারালাল করে এইখানে এনে বসাই, এর উপরে বসাই,
আর একইভাবে লাল ভেক্টরটাকে যদি ডুপ্লিকেট করে আমি এইখানে এনে বি এর উপরে বসাই, যেটা তৈরি হয় সেটা কি একটা সামান্তরিক না? এটা একটা কি তৈরি হইলো? সামান্তরিক তৈরি হইলো। তাহলে দেখেন একটা সামান্তরিকের এ আর বি দুইটা সন্নিহিত বাহু, আর লব্ধি কি? তাদের কর্ণ। এটাই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সো আমি সূত্রটা আগে পড়াইলাম না, আগে দেখাইলাম যে অ্যাকচুয়ালি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু তারা যদি দুটো ভেক্টরকে সূচিত করে মানে এবং দিকে, তাহলে ওই সামান্তরিকের কর্ণ দ্বারা ভেক্টর দুইটা লব্ধি বা যোগফল সূচিত হয়। তাহলে চলেন এখন সূত্রটা পড়তে সোজা হয়ে যাবে। তাহলে আমরা এখন ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা পড়ব এবং এরপর এটার গাণিতিক অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। সো সূত্রটা তাহলে লিখে ফেলি আমরা। যদি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করা হয়, তাহলে সামান্তরিকের কর্ণ দ্বারা ভেক্টর দুইটির লব্ধি বা যোগফল মানে ও দিকে প্রকাশিত হয়। সো আমার যদি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা আমাদের দুইটা ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করা হয়, তাহলে সামান্তরিকের যে কর্ণ, এখন এইখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, এটাও লিখে দেওয়া দরকার। ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ একই বিন্দু হইতে হবে। সামান্তরিকের কর্ণ তো আসলে দুইটা হইতে পারে। তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ দ্বারা, সো আমি এখানে লিখে দিই, ওই বিন্দুতে ওই বিন্দু হতে অঙ্কিত। এটা খুব ইম্পর্ট্যান্ট, না হলে তো প্যাচ লেগে যাবে যে আমি দুইটা বাহু এক জায়গায় রাখছি এক বিন্দুতে, কর্ণ কিন্তু ওই বিন্দু থেকে হইতে হবে, অন্য কর্ণটা হলে হবে না। সো চিত্র এঁকে আমি বুঝিয়ে দিচ্ছি যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ধরেন আমার তাহলে একটা ভেক্টর হচ্ছে এখানে, আমি একটা সামান্তরিক আগে এঁকে নিই। ধরেন এটা একটা সামান্তরিক, এটা তাহলে একটা কি সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের একটা বাহু দ্বারা ধরেন পি ভেক্টর প্রকাশিত, আরেকটা বাহু দ্বারা ধরেন এখানে আরেকটা বাহু দ্বারা কিউ ভেক্টর প্রকাশিত। তাহলে একটা সামান্তরিকের এই দুইটা কি সন্নিহিত বাহু, তাহলে দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর মানে এবং দিকে প্রকাশিত। মানে এবং দিকে প্রকাশিত মানে কি? মান মানে কি? এই যে অংশটা এটা হচ্ছে ভেক্টরটার মান, আর ভেক্টরের দিক কি? এই দিক বরাবর, এই বাহু বরাবর। আবার কিউ ভেক্টরটার মান এই অংশটুকু, কিউ ভেক্টরের দিক কি? এই দিক বরাবর। এখন আমার একটা সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দ্বারা একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর মানে এবং দিকে প্রকাশিত হচ্ছে। তাহলে আমাদের যে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, খেয়াল করেন এই বিন্দুতেই হইতে হবে সামান্তরিকের কর্ণ। তাহলে এই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ সেটা এই ভেক্টর দ্বয়ের যোগফল বা লব্ধি আর ভেক্টর সমান পি প্লাস কিউ ভেক্টর সূচিত করবে।
সো এই ছিল আমাদের সামান্তরিক সূত্রটা। এখন এই সূত্রটার গাণিতিক যে বিশ্লেষণ সেটা আমরা করব, গাণিতিক অ্যানালাইসিস করব। সো আমাদের এখন কাজ হবে সামান্তরিক সূত্রের সাহায্যে যে কোনো বিন্দুতে লব্ধির মান এবং দিক নির্ণয় করা। সো একটু একটা জিনিস রিপিট করব আমি। দিক বলতে আমরা সাধারণত কত কোণে কাজ করছে সেটা বুঝাই। আবার রিপিট করছি, দিক বলতে আমরা সাধারণত কত কোণে কাজ করছে সেটা বুঝাই। আর মান বলতে আমরা লেন্থ বা দৈর্ঘ্য বুঝাই। তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয়। আমরা সামান্তরিক সূত্রটা ব্যবহার করে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করব এবং দিক নির্ণয় করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আগে এই জন্য কি করব, একটা সামান্তরিক এঁকে নিব। একটা সুন্দর দেখে আমরা সামান্তরিক আঁকি শুরুতে, চলেন। সো ধরেন আমি একটা সামান্তরিক আঁকবো, এটা সামান্তরিকের একটা বাহু, এখানে সামান্তরিকের আরেকটা ভিন্ন বাহু আঁকি। সো প্যারালাল করে আরো দুইটা বাহু আঁকি, হলো। এই দেখেন একটা সামান্তরিক আঁকলাম। সো এই সামান্তরিকের একটা নাম দেই, ধরেন এই সামান্তরিকের এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, এটা সি। তাহলে ও এ বি সি একটা সামান্তরিক। আমি বইয়ে যেভাবে করা আছে সেটাই ফলো করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ও এ বি সি একটা সামান্তরিকের ও এ যে বাহুটা আছে, এই ও এ বাহু দ্বারা ধরেন পি ভেক্টরটাকে আমি প্রকাশ করছি মানে এবং দিকে। আর আমি ও সি বাহু দ্বারা ধরেন কিউ ভেক্টরটাকে প্রকাশ করছি মানে এবং দিকে। তাহলে ও এ বাহু এটা একটা ভেক্টর যেটা পি ভেক্টর, ও সি বাহু আরেকটা ভেক্টর যেটা কিউ ভেক্টর। এখন এই ও এ আর ও বি বাহু বরাবর যে দুইটা ভেক্টর আছে, ও এ আর ও সি বাহু বরাবর অ্যাকচুয়ালি, তাহলে ও এ এবং ও সি বাহু বরাবর যে দুইটা ভেক্টর আছে তারা পরস্পর ধরেন আলফা কোণে ক্রিয়ারত। এখানে কত কোণে ক্রিয়ারত? আলফা কোণে ক্রিয়ারত। তাহলে সামান্তরিক সূত্রে একটু আগে যেটা পড়লাম সেটা অনুযায়ী লব্ধিটা কি হবে? কর্ণ বরাবর যাবে। তাহলে এখানে কর্ণ কোন বিন্দুতে? ওই একই বিন্দু মানে ও বিন্দুতে অঙ্কিত একটা কর্ণ। তাহলে ও বিন্দুতে কর্ণ আঁকলে সেটা ও বি, ও বি দ্বারা লব্ধি ভেক্টর আর সূচিত হবে। তাহলে আমার লব্ধি ভেক্টরের মান মানে কি? ও বি এর দৈর্ঘ্য। ও বি এর দৈর্ঘ্যটাই অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টরের মান, এটা আমাকে নির্ণয় করতে হবে। এবার দিকের বেলায় আসি, দিক মানে আসলে কি? দেখেন আমরা কিভাবে বলি, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে আমি যাচ্ছি উত্তর দিকে। সো দিক বোঝানোর জন্য সবসময় আসলে কোনো একটা সুনির্দিষ্ট ডিরেকশন বা দিকের সঙ্গে কত কোণে আছি সেটা বুঝাই। তাহলে ধরেন পি ভেক্টরের সঙ্গে আর ভেক্টরটা এখানে কত কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে আমার লব্ধি ভেক্টরের মান যখন বলবো তখন ও বি এর দৈর্ঘ্য, আর লব্ধি ভেক্টরের দিক যখন বলবো সেটা হবে কি, এই পি ভেক্টর বা ও এ রেখার সাথে ও বি রেখা কত কোণে আছে থিটাটার মান বের করতে হবে। সো এটা এখন আমাদের তাহলে উদ্দেশ্য কি? আর এর মান বের করা, আর এর দিক হিসেবে থিটা বের করা। তাহলে দেখেন এখানে কথাগুলো লিখি। মনে করি ও এ বি সি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ও এ ও ও সি বরাবর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর মানে ও দিকে প্রকাশিত। তাহলে ও বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ও বি দ্বারা
ভেক্টর দ্বয়ের লব্ধি আর ভেক্টর মানে ও দিকে প্রকাশিত। এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে আর ভেক্টরটা আছে এই আর ভেক্টরের মান বা দৈর্ঘ্যটা কতটুকু এবং আর ভেক্টরটা আমার ও এ বাহু বা পি ভেক্টরের সঙ্গে কত কোণে আছে সেটা বের করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। খুবই ভালো কথা। আমরা এই উদ্দেশ্যটাকে চরিতার্থ করার জন্য যেটা করব, এই চিত্রটাকে একটু মডিফাই করব। তাহলে চলেন আমরা চিত্রটাকে একটু মডিফাই করব। এই চিত্রটায় আমরা যেটা করব সেটা হচ্ছে এই বি বিন্দু থেকে একটা লম্ব টানবো। তাহলে বি বিন্দু থেকে চলেন একটা লম্ব টানি। বি বিন্দু থেকে ধরেন একটা লম্ব টানবো। বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম। এই লম্বটা ও এর বর্ধিতাংশকে ধরেন এইখানে এসে ডি বিন্দুতে ছেদ করে। দেখেন আমরা বি বিন্দু হতে একটা লম্ব টানছি যেটা ও এ এর বর্ধিতাংশকে কি করে, ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দু হতে ও এ এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব টানি। তাহলে লম্বটা টেনে ফেলছি। এবার আমার দরকার কি, ওবি এর মান নির্ণয় করা। সো ওবি এর মান আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখি। খেয়াল করেন তো এখানে ও বিডি, এই ওবিডি একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে ও বিডি সমকোণী ত্রিভুজ হতে, দেখেন এখানে যেহেতু লম্ব টানছি এই কোণটা কি সমকোণ 90 ডিগ্রি। সমকোণ বোঝানো হয় এই চিহ্নটা দ্বারা, তাহলে এই কোণটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে ও বিডি সমকোণী ত্রিভুজ, ও বিডি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার মানে ওবি স্কয়ার, ওবি স্কয়ার ইকুয়ালস টু এই ওডি, এটা কি ভূমি, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ওডি, ওডি আবার কি ও এ প্লাস এডি, ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন ও এ প্লাস এডি হোল স্কোয়ার যদি করি সেটা কি দিবে, ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি প্লাস বিডি স্কোয়ার, এটা দিচ্ছে। কিন্তু দেখেন এ বিডি এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকান, এ বিডি সমকোণী ত্রিভুজ হতে এখানে এ বি স্কোয়ার সমান কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার থেকে কি আসবে, এ বি স্কোয়ার আসবে না? তাহলে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি, এটা আমরা পাচ্ছি। খুবই ভালো কথা। এখন ও এ, এই ও এ বাহুটা কাকে প্রকাশ করে, পি ভেক্টরকে। তাহলে ও এর যে দৈর্ঘ্য সেটা কি পি ভেক্টরের মান, তাহলে ও স্কোয়ার মানে পি স্কোয়ার। এরপর এ বি, এই যে এ বি বাহুটা, এই বাহুটা ওসি বাহুর সমান্তরাল। তাহলে ওসি দিয়ে যদি কিউ ভেক্টরকে প্রকাশ করা হয়, এ বি দ্বারাও কাকে প্রকাশ করা হবে, কিউ ভেক্টরকেই তো প্রকাশ করা হবে। তাহলে ওসি স্কোয়ার মানে কিউ স্কোয়ার যদি হয়, এ বি স্কোয়ার মানে কিউ স্কোয়ারই হবে। তাহলে এ বি স্কোয়ার কিউ স্কোয়ার, খুবই ভালো কথা। প্লাস তাহলে এ বি ভেক্টরটা অ্যাকচুয়ালি কিউ ভেক্টর, এখানে কিউ ভেক্টর লিখে ফেলি। এখন দেখেন ও এ, ও এর মান তো জানি, ও এ মানে হচ্ছে পি, তাহলে ও এ হচ্ছে 2p। কোশ্চেন হচ্ছে তাহলে এডি কত। এখন আমার এই এডি এইটা কত সেটা বের করতে হবে, এডি অংশটা বের করতে হবে। দেখেন খেয়াল করে, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এইখানকার এই অ্যাঙ্গেলটা কত হবে, আলফা হবে। কিভাবে, দেখেন ওসি এ বি এই দুইটা কি প্যারালাল দুইটা বাহু না, দুইটা প্যারালাল বাহু এবং তাদের ছেদক হচ্ছে ও এ। তাহলে এইখানে যে কোণটা আলফা যদি হয়, এইখানকার কোণটাও কি হবে, আলফাই হবে। তাহলে এখানকার কোণটাও হবে আলফা, দুইটা কোণে আলফা হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ত্রিভুজ এ বিডি হতে, ত্রিভুজ এ বিডি হতে আমরা এবিডি ত্রিভুজ হতে এডিটা কি,
এইখানে এ বি ডি ত্রিভুজে কোণটা যদি আলফা হয়, কোণ সংলগ্ন বাহুকে অলওয়েজ বলা হয় ভূমি। কোণের সঙ্গে লাগানো যে বাহু, একটা বাহু তো অতিভুজ এবি, কোণের সঙ্গে বড় বাহু অতিভুজ, আর অন্য বাহুটা কি ভূমি। তাহলে এডি এখানে ভূমি, এডি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এবি, ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কজ আলফা। তাহলে এডি ইকুয়ালস টু এবি কজ আলফা। সো এবি মানেই হচ্ছে কিউ, তাহলে এডি সমান কিউ কজ আলফা। এখানকার এডি সমান কিউ কজ আলফা, পি কিউ কজ আলফা। খেয়াল করেন তাহলে ওবি স্কোয়ার, এই ওবি স্কোয়ার, এই ওবিটা কি আর ভেক্টরটাকে সূচিত করে, তাহলে ওবি স্কোয়ার মানে আর স্কোয়ার। তাহলে আমরা সুন্দর মতো সূত্র পেয়ে যাব, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এইটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। এটা হচ্ছে কার মান? লব্ধির মান। তাহলে আমরা লব্ধি ভেক্টরের মান পেয়ে গেলাম এইভাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা দিয়ে। এবার কি লাগবে? দিক লাগবে। আর দিক মানে কি? এই যে থিটাটা কোনটা আছে এইটা নির্ণয় করতে হবে। দিক মানে এই থিটা বা কোনটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা চিত্রটাকে একটু কপি করে নিই। এই চিত্রটাকে একটু কপি করব। আমাদের এখন দরকার কি? দিক দরকার। তাহলে আমরা দিক নির্ণয় করব। কিভাবে দিক নির্ণয় করব? দিকটা নির্ণয় করব এইভাবে, খেয়াল করেন। ও বি ডি এই ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ ও বি ডি হতে, ওবিডি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে আমরা যদি এই কোণটার কথা চিন্তা করি, এই কোণ, তাহলে এই কোণের জন্য ভূমি কি? ওডি, লম্ব কোণটা বিডি। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে ওডি। এখন ওডি মানে কি? ও এ প্লাস এডি, আর উপরে আছে বিডি। সো এখন দেখেন এডি কিন্তু অলরেডি নির্ণয় করছি আমরা একটু আগে, এডি মানে কিউ কজ আলফা। এখন তাহলে বিডি নির্ণয় করি। বিডিটা ত্রিভুজ এবিডি হতে যদি নির্ণয় করতে যাই, ত্রিভুজ এবিডি হতে বিডি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এবি, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন আলফা। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো, বিডি সমান এ বি সাইন আলফা, আর এবি মানে হচ্ছে কিউ। তাহলে দেখেন বিডি সমান এ বি সাইন আলফা বা কিউ সাইন আলফা। তাহলে আমরা সবগুলা মান এখন বসিয়ে দিই। খেয়াল করেন আমরা এখান থেকে ট্যান থিটা ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা পাচ্ছি। এখন এটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক। এবার তাহলে একটু খেয়াল করেন, আমরা একটু আগে যাই। খেয়াল করেন তো, এখানে আর স্কোয়ার নির্ণয় হয়েছে, তার মানে আর স্কোয়ার কিন্তু লব্ধির বর্গটা। সো এটা লব্ধির মান না বলে এটা হচ্ছে লব্ধির বর্গের মান, লব্ধির বর্গ। সো লব্ধির মান এটাকে কি করলে পাবো? স্কোয়ার রুট করলে পাবো। আর স্কোয়ার পাইছি এইটা, তাহলে আর সমান কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে লব্ধির মান হবে একটা রুট ওভার চলে আসবে। এখানে আমি লব্ধির মান লিখে এটা আসলে ভুল বলা হয়েছিল, এটা হবে লব্ধির বর্গটা এটা আসতেছে। তাহলে চলেন আমরা পুরা জিনিসটাকে যদি একবারে র্যাপ আপ করি, যে কোথাও আমার একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু দ্বারা পি ভেক্টর এবং কিউ ভেক্টর মানে এবং দিকে প্রকাশিত। তাহলে সামান্তরিকের কর্ণ দ্বারা লব্ধি ভেক্টরটা প্রকাশিত হবে। পি আর কিউ এর মাঝখানের কোণ যদি আলফা হয়ে থাকে এবং আর ভেক্টর যদি পি এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে থাকে, তাহলে লব্ধির মান আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা।
আর লব্ধির দিক ট্যান থিটা ইকুয়ালস টু, এখন আসেন আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখাবো আমি মনে রাখার সুবিধার্থে। খেয়াল করেন ট্যান থিটা, এই থিটাটা কার সঙ্গে উৎপন্ন কোণ? এটা পি এর সঙ্গে উৎপন্ন কোণ। তাহলে যার সঙ্গে উৎপন্ন কোণ তাকে নিচে আলাদা রাখতে হয়। তাহলে ট্যান থিটা, এটা পি এর সঙ্গে উৎপন্ন কোণ, পি কে নিচে আলাদা রাখলাম। এটা মনে রাখার জন্য জাস্ট এইভাবে সূত্রটাকে আমি বোঝার চেষ্টা করি। ট্যান থিটা মানে কি? উপরে সাইন নিচে কজ, তাহলে উপরে সাইন নিচে কজ লিখলাম। পি তো অলরেডি আলাদা করছি, তাহলে উপরে নিচে কিউ থাকবে। এখন খেয়াল করেন কোন পি আর কিউ এর মাঝখানের কোণ কত? আলফা, তাহলে সাইন আলফা আর কজ আলফা হবে। এইভাবে চাইলে আপনারা মনে রাখতে পারেন। সো আরেকবার রিপিট করতেছি, যখন আমরা কোণ চিন্তা করব যে লব্ধিটা পি ভেক্টরের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, কার সঙ্গে উৎপন্ন কোণ? পি। তাহলে যার সঙ্গে উৎপন্ন কোণ তাকে সিঙ্গেল রাখবো। রাখার পরে ট্যান থিটা মানে তো উপরে সাইন নিচে কজ, তাহলে উপরে সাইন নিচে কজ করতেছি। পি তো অলরেডি বাদ চলে গেল, কারণ পি লিখে ফেলছি। তাহলে কি আছে বাকি? কিউ আছে, তাহলে কিউ। আর পি আর কিউ এর মাঝখানের কোণ কত ছিল? আলফা ছিল। এইভাবে লব্ধির মান এবং লব্ধির দিক কিভাবে বের করা সম্ভব? সামান্তরিক সূত্র ব্যবহার করে বের করে ফেলা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে ইহা কোথায় কাজে লাগবে? এই যে সামান্তরিক সূত্র পড়লাম, এটার প্রয়োগটা আমাদের বাস্তব জীবনে আসলে কিরকম হয় সেটা তো একটু বুঝতে হবে। তাহলে চলেন আমরা একটা সরাসরি গাণিতিক সমস্যা করব, যে গাণিতিক সমস্যার মধ্যে আমরা এই সামান্তরিক সূত্রের প্রয়োগ দেখব। ওকে, চলেন আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। কোশ্চেন: আরিফ ও জামাল একটি 60 কিলোগ্রাম ভরের গাছের গুঁড়ির সাথে এক বিন্দুতে দুইটি রশি বেঁধে যথাক্রমে 100 নিউটন ও 200 নিউটন বলে টানে। রশি দুইটির মাঝে 60 ডিগ্রি কৌণিক ব্যবধান হলে গুঁড়িটি কোন দিকে কত ত্বরণ অনুভব করবে? আমাদের এই ছিল কোশ্চেনটা, যে আরিফ এবং জামাল একটা 60 কিলোগ্রাম ভরের গাছের গুঁড়ির সাথে এক বিন্দুতে দুইটা রশি বেঁধে যথাক্রমে 100 নিউটন এবং 200 নিউটন বলে টানতেছে। এখন রশি দুইটার মাঝে 60 ডিগ্রি কৌণিক ব্যবধান আছে, তাহলে গুঁড়িটি কোন দিকে কত ত্বরণ অনুভব করবে? তাহলে দেখেন দুটো বলের কথা বলা আছে। কয়টা বল? দুটো বল। তার মানে দুটো ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। দুটো বলের মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই দুইটা বল আবার কাজ করতেছে একই বিন্দুতে। খেয়াল করেন প্রশ্নেই দেখেন, আরিফ ও জামাল একটি 60 কিলোগ্রাম ভরের গাছের গুঁড়ির সাথে এক বিন্দুতে দুইটা রশি বাঁধছে। তাহলে একই বিন্দুতে একাধিক ভেক্টর যদি কোণ করে কাজ করে তাহলে কোন সূত্রটা চলে আসে? সামান্তরিক সূত্র চলে আসে। তাহলে আমরা একটু ডায়াগ্রামটা আঁকি চলেন। সো আমরা ডায়াগ্রামটা আঁকবো। সো একটা গাছ, গাছের গুঁড়ির সঙ্গে এই এক বিন্দুতে দুইটা রশি বাঁধবো। একটা বিন্দুতে কয়টা রশি বাঁধবো? দুটো রশি। তাহলে দুটো রশি পরস্পর 60 ডিগ্রি কোণে থাকবে। ধরেন একটা রশি এইভাবে বাঁধলাম, এর সঙ্গে 60 ডিগ্রি কোণে আরেকটা রশি বেঁধে ফেলি আমরা।
সো ধরেন 60 ডিগ্রি কোণে এখানে আরেকটা রশ্মি বাঁধি, তাহলে এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখেন দুটো ভেক্টর আছে, তাদের মাঝখানের কোণ আলফা দেওয়া আছে। তাহলে আমরা একটা ভেক্টরকে যদি পি চিন্তা করি, ধরেন একটা ভেক্টর পি, এটা পি, পি হচ্ছে 100 নিউটন। তাহলে আরেকটা ভেক্টর কিউ সমান কত? 200 নিউটন। আর পি কিউ এর মাঝখানের কোণ কত? আলফাটা 60 ডিগ্রি। তাহলে আমি যদি সামান্তরিকটা কমপ্লিট করি, এই সামান্তরিকের কর্ণ বরাবর, তাহলে এখানে কর্ণটাকে নেই, এই সামান্তরিকের কর্ণ বরাবর কে কাজ করবে? লব্ধিটা কাজ করবে। তাহলে আগে পি আর কিউ এর লব্ধি আর সে কোন দিক দিয়ে কাজ করে সেটা দেখি। সো এখানে আলফা 60 ডিগ্রি, এবং ধরে নেই আর পি এর সঙ্গে থিটা কোণে থাকবে। তাহলে একটু আগে যে সূত্রটা পড়ছি আমরা সেই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করতেছি। তাহলে মনে করি পি সমান 100 নিউটন, কিউ সমান 200 নিউটন, আলফা সমান 60 ডিগ্রি। লব্ধি আর পি এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা প্রথমে আর এর মানটা নির্ণয় করি। আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে রুট ওভার 100 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার প্লাস 2 × 100 × 200 cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান তো আমরা জানি হাফ 43210। তাহলে cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়ে থাকে, 100 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার প্লাস 2 × 100 × 200 cos 60, এটাকে রুট ওভার করে ফেলি ডিরেক্টলি, 264.57 নিউটন পাবো। 264.57 নিউটন। তাহলে আমাদের যে লব্ধি বলটা, সেই লব্ধি বল পেয়েছি 264.57 নিউটন। এখন গুড়ির ভর এম সমান কি ছিল? 60 কিলোগ্রাম। এখন দেখেন তো লব্ধি বলটাকে যদি ভর দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? ত্বরণ পাবো। দেখেন এটা নবম দশম শ্রেণীর আলোচনা, আমরা যখন বল পড়ছি তখন সাম্য বল এবং সাম্যতাহীন বল পড়ছি। সাম্য বল হচ্ছে যখন সবগুলা বলের যোগফল বা লব্ধিটা 0 হয়ে যায়, তখন কিন্তু কোনো জড়তার পরিবর্তন হয় না, ত্বরণ হয় না। আর যদি সবগুলা বলের যোগফল 0 না হয়, অশূন্য হয়, তার মানে সাম্যতাহীন বল, তখন কিন্তু ত্বরণ মন্দন এগুলা ঘটে। সো আমরা এই যে আরটা কি, পি আর কিউ দুইটা বল বা দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি, সেটা কি শূন্য হয়েছে? হয় নাই। তার মানে এখানে অবশ্যই কি থাকবে? ত্বরণ থাকবে। এবার ত্বরণের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্বরণের মান এ যেটা পাবো, এ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এম। তাহলে আরটা এখানে কত? আরটা এখানে 264.57, 264.57। ভর এমটা কত? 60 কিলোগ্রাম। তাহলে 264.57 ডিভাইডেড বাই 60, 264.57 ডিভাইডেড বাই 60, যেটা আসবে 4.40, 4.4095 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তাহলে কার ত্বরণ? গাছের গুঁড়িটার ত্বরণ। এখন আমরা ত্বরণের মান পাইছি, দিক লাগবে না। একটা জিনিস খেয়াল করেন, লব্ধি বল যেদিকে যাবে সেই দিকেই তো ত্বরণ হবে। তাহলে আর এর দিক নির্ণয় করতে হবে, এবং আর পি এর সঙ্গে কত কোণে আছে? থিটা কোণে আছে না? তাহলে আমরা এখানে ট্যান থিটাটা বের করি। ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু পি এর সঙ্গে কোণ উৎপন্ন করে আছে, তাহলে পি নিব, প্লাস কিউ কজ আলফা, উপরে হবে কিউ সাইন আলফা। এখন কিউ এর মান ছিল 200 সাইন 60 ডিগ্রি, ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 100 প্লাস কিউ এর মান 200 কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে ট্যান থিটা এর যে ভ্যালুটা পাবো সেটা একটু দেখি। 200 সাইন 60 ডিগ্রি, 200 ইন্টু সাইন 60,
এটা আসবে 173.2। আর নিচে cos 60 ডিগ্রির মান হচ্ছে আবারও হাফ, হাফ 200, 100 আর 100 200, 200। থিটা ইকুয়ালস টু কত? 173.2 ডিভাইডেড বাই 200, এটাকে ট্যান করে ফেলি 40.89 ডিগ্রি। তাহলে খেয়াল করেন, লব্ধি যে বলটা, এই লব্ধি বলটা পি এর সঙ্গে, পি মানে কে দেখি তো চলেন, পি 100 নিউটন, এই 100 নিউটন কে দিচ্ছে? 100 নিউটন দিচ্ছে কে? আরিফ। খেয়াল করেন, আরিফ এবং জামাল তারা যথাক্রমে 100 200 নিউটন বলে টানছে। তাহলে আরিফ পি, তাহলে আরিফ যে দিকে টানতেছে তার সঙ্গে থিটা কোণ করে আমার লব্ধিটা কাজ করতেছে। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে গুছাবো? অ্যান্সার এইভাবে লিখবো, আরিফের রশির সাথে, আরিফের রশির দিকের সাথে 40.89 ডিগ্রি কোণে গুড়িটি 4.4095 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সরবে। এই ছিল তাহলে দেখেন আমাদের সামান্তরিক সূত্র এবং সামান্তরিক সূত্রের একটা সুন্দর প্রয়োগ একটা ম্যাথে। আমি এখন যেটা করব আপনাদের জন্য সেটা হচ্ছে হোমওয়ার্ক দিব, কারণ হোমওয়ার্ক প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি বাসায় পড়ালেখাটা হয়। সো আমি সামান্তরিক সূত্র দিয়ে আপনাদেরকে আজকে দুটো হোমওয়ার্ক দিয়ে দিব, কারণ আজকে আমরা সামান্তরিক সূত্রটা পড়ছি। সো দুটো হোমওয়ার্ক তৈরি করি আমি। হোমওয়ার্ক নাম্বার 1, একটি নৌকাকে কোনো এক বিন্দুতে রশি দ্বারা বেঁধে দুইটি রশি দ্বারা বেঁধে পরস্পরের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে যথাক্রমে 40 নিউটন ও 50 নিউটন বলে টান দেওয়া হচ্ছে বা টানা হচ্ছে। সো একটা নৌকাকে কোনো এক বিন্দুতে আপনি রশি দ্বারা বাঁধছেন, বেঁধে পরস্পরের সাথে 45 ডিগ্রি কোণে 40 নিউটন এবং 50 নিউটন বলে টানছেন। তাহলে নৌকার ভর 200 কিলোগ্রাম হলে ও নৌকার তলের সাথে পানির ঘর্ষণ নগণ্য হলে স্থির অবস্থা হতে চল্লিশ মিটার পাড়ি দিতে নৌকাটির কত সময় লাগবে? হোমওয়ার্ক কিন্তু আমি আপনাদেরকে একটু হিন্টস দিই, একটু মনোযোগ দিয়ে শুনে রাখেন, হোমওয়ার্কটা করতে সুবিধা হবে। একটা নৌকাকে আপনি দুইটা রশি দিয়ে বাঁধছেন, বেঁধে পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে টানতেছেন।
একটাকে টানতেছেন 40 নিউটন বলে, আর একটাকে টানতেছেন 50 নিউটন বলে। তাহলে একটা লব্ধি বল আসবে, আর লব্ধি বলের দিকে কি হবে? ত্বরণ হবে। যদি ত্বরণ হয় তাহলে স্থির নৌকাটা গতিশীল হয়ে যাবে, আর স্থির নৌকা গতিশীল হলে একটা দূরত্ব অতিক্রম করবে। সো এই যে 40 মিটার দূরত্ব অতিক্রম করতে নৌকাটার কত সময় লাগবে সেই টিটা বের করতে হবে। এটা হচ্ছে এই সিনারিওটা, একটা হোমওয়ার্ক। আশা করি ইনশাল্লাহ ইজিলি পারবেন, চেষ্টা করবেন আপনারা। সেকেন্ড হোমওয়ার্কটা আমি দেই। একটি পাখি সোজা উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে চলমান। বাতাস পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, খেয়াল করেন একটা পাখি সোজা কোন দিকে যাচ্ছিল? উত্তর দিকে। কত বেগে যাচ্ছিল? উত্তর দিকে যাচ্ছিল হচ্ছে সে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন বাতাস পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে যদি বয়, বাতাস পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে বইছে? ধরেন উত্তর দিকে। উত্তর দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে চলমান হলে পাখিটি কোন দিকে কত বেগে চলবে? তাহলে এই দুইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। সো আপনারা অতি অবশ্যই এই হোমওয়ার্ক দুইটা কি করবেন? করে ফেলবেন। তাহলে ইনশাল্লাহ সামান্তরিক সূত্রের যে প্রয়োগটা সেটা আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। সো আজকের লেকচারটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী লেকচারে আমি শুরু করব আবার সামান্তরিক সূত্র দিয়েই হোমওয়ার্ক দুইটা করাবো, এবং তারপর আপনাদেরকে যে লব্ধি বা যোগফলের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কখন হবে, কিরকম হবে, এই জিনিসপত্রগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখব। তাহলে আজকের লেকচারটা ইনশাল্লাহ এই পর্যন্তই থাকছে।